সারাদিনে এত ইস্যু হয় যে সবকিছু নিয়ে কথা কওয়া সম্ভব হয় না, কিন্তু এটা নিয়ে কথা কইতেই হবে। আজকের যে বিষয়টা আর কি, সেটা হইতেছে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ হইতেছে। একদিন পরে ঘুম ভাঙিছে সবার। আসিফ নজরুল একদিন পরে অধ্যাদেশ বানাইতেছে। কামটা তো খুব ভালো হচ্ছে তাই না, ভালো করিচ্ছে তাই না, খুবই ভালো কাজ করছে। আসিফ নজরুল তো ভালো ছেলে, সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে পড়তে বসে। হ্যাঁ, আসিফ নজরুল বাংলাদেশের মানুষদের দূর পাইছে, দূর পটাইতেছে, তাই আঙ্কারে হাতে লেমন জুস ধরাই দিচ্ছে। আসিফ নজরুল আর প্রফেসর ইউনূসের সরকার আঙ্কারে কিভাবে ধাপ্পা দিচ্ছে সেটা না বুঝে দেখি। আসেন আগে আসলে বুঝে দেখি অধ্যাদেশ আসলে কি। অধ্যাদেশ হইল সংসদ ছাড়া, মানে যখন সংসদ নাই তখন সরকার আর রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা একটা অস্থায়ী আইন। তার মানে এটা আইন কিন্তু সংসদে পাস হয়নি, এবং এইটা এখন জারি করা হইতেছে জরুরি পরিস্থিতির জন্য, যেহেতু সংসদ নাই। আর একটু ভেঙে বলি, ধরেন সাধারণ আইন কিভাবে হয়। স্বাভাবিক নিয়মে একটা প্রস্তাব আসে, সংসদে আলোচনা হয়, ভোট হয়, পাস হয়, রাষ্ট্রপতি সাইন করে সম্মতি দেয়, আইন হয়ে গেল। এইটারে বলা হয় সংসদীয় আইন। কিন্তু তাইলে অধ্যাদেশ আসে কখন? যখন সংসদ বসেনি বা সংসদ ভেঙে গেছে, এখন অধিবেশন চলতেছে না, কিন্তু সরকারের দরকার আছে, এখনই আইন দরকার আছে, অপেক্ষা করা যাবে না। তখন মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে থাকে। তো অধ্যাদেশের আসলে বৈশিষ্ট্যগুলো কি? এক নম্বর হইতেছে এটা আইনের মতো কার্যকর কিন্তু স্থায়ী না। সংসদ বসলে সংসদে অধ্যাদেশকে আনতে হয়, তারপরে অনুমোদন নিতে হয়। অনুমোদন না পেলে অধ্যাদেশ বাতিল। মানে সংসদ কার্যকর না থাকলে, সংসদ না থাকলে রাষ্ট্র যেন অচল না হয়, সেজন্য অধ্যাদেশ, এই বিষয়টা জারি আছে। এখন ধরেন পরের সংসদ এটা পাশ করলো না অধ্যাদেশ আসিফ নজরুলের, তাহলে কি হবে? আসিফ নজরুলের কাছে উত্তর আছে? নাই। অধ্যাদেশ সংসদে পাশ হয়ে আইন হইলেও সংসদ চাইলে তো পরের দিনই নতুন আইন করে সেটা বাতিল করে দিতে পারে। এমনকি এই অধ্যাদেশ যেটা আসিফ নজরুল করতে যাচ্ছে সেটা আদালত এখনই বাতিল করে দিতে পারে। তার মানে এটার মূল্য শূন্য, জিরো। তাইলে আসিফ নজরুল কেন এ করতেছে সেটার উত্তর আমরা পরে পাবো। আসেন আগে বুঝে নেই যে আদৌ জুলাইয়ের জন্য দায় মুক্তি দেওয়া সম্ভব কিনা। এক কথায় দেওয়া সম্ভব না, এবং দেয়া যে সম্ভব না এটার কারণ আসিফ নজরুল, তার সাথে আছে ওয়াকার, তার সাথে আছে প্রফেসর ইউনূস নিজে, তার সাথে আছে ডাক্তার জাহেদ, তার সাথে আছে বিএনপি, তার সাথে আছে তারেক রহমান। এরা সবাই এই পরিস্থিতি ইচ্ছা করে তৈরি করছে। কেন? কারণ ঘোষিত বিপ্লব ছাড়া দায় মুক্তি সম্ভব না। দায় মুক্তি কোনো আইনি ব্যতিক্রম না, এটা একটা সার্বভৌম ঘোষণা। যে বিপ্লব ঘোষণা করতে পারে না সে দায় মুক্তি দাবি করার নৈতিক অধিকার, ক্ষমতা এটা কোনোটাই রাখে না। ওয়াল্টার বেনিয়ামিন বিপ্লবী সহিংসতা বনাম আইন রক্ষাকারী সহিংসতা, এইটা একটা কথা বলছিলেন। একদিকে লেখেন বিপ্লবী সহিংসতা, আর একদিকে হতেছে আইন রক্ষাকারী সহিংসতা। আইন তৈরি করে যে সহিংসতা আর আইন রক্ষা করে যে সহিংসতা, দুইটা এক না। উনি বলছেন ল প্রিজার্ভিং ভায়োলেন্স, যেটা পুরানো ব্যবস্থার ভিতরে থাকে, এবং ল মেকিং ভায়োলেন্স, যেটা নতুন ব্যবস্থার জন্ম দেয়। যে সহিংসতার নতুন আইন তৈরি করে না সেটা কেবল অপরাধ। 1971-এর স্বাধীনতা যুদ্ধ ছিল নতুন আইন তৈরি করার লড়াই। 1971-এর স্বাধীনতা যুদ্ধে আমরা যেটা করছি সেটা ল মেকিং ভায়োলেন্স, সেজন্য ওটা অপরাধ না। পুরানো বন্দোবস্ত রেখা সংগঠিত রাজনৈতিক সহিংসতা বৈধ হইতে পারে না, কারণ তা আইন ভাঙে কিন্তু নতুন আইন সৃষ্টি করে না। স্মিথ বলছেন সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে। ওনার একটা বিখ্যাত সূত্র ছিল, উনি বলছেন, ইংরেজিতে কইছেন, বাংলা হইতেছে সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে। বিপ্লব মানে নিয়ম স্থগিত করা, পুরনো বৈধতা বাতিল করা, নতুন বৈধতা ঘোষণা করা। যে বিপ্লব পুরনো সংবিধান, পুরনো আদালত, পুরনো নৈতিক মানদণ্ড চালু রাখে, সে আদতে সার্বভৌম না। সার্বভৌম না হইলে দায় মুক্তি দেওয়ার ক্ষমতা থাকে না, বরং নিজেই ভবিষ্যৎ বিচারের অধীন হয়ে পড়ে। হান্না আরেন্ট বলছিলেন যে সহিংসতা একটা নতুন রাজনৈতিক সূচনা করতে পারে না, উনি বলছেন ফাউন্ডিং মোমেন্ট, এটা তৈরি করতে পারে না, সে সহিংসতা নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। সেই কারণে নতুন রাষ্ট্র গঠন করা ছাড়া সহিংসতা বিপ্লব না, এটা অপরাধ। 3 জনের কথা বললাম। বেনিয়ামিন বলছেন নতুন আইন না বানাইলে সহিংসতা অপরাধ। স্মিথ বলছে ব্যতিক্রম ঘোষণা না করলে সার্বভৌম নাশে। আর হান্না আরেন্ট বলছেন নতুন শুরু ছাড়া সহিংসতা ক্ষমতা না।
শুধুমাত্র ঘোষিত চূড়ান্ত এবং নতুন শুরুর বিপ্লবী দায়মুক্তি তৈরি করে। পুরানো বন্দোবস্ত রেখা চালানো সহিংসতা আইনগতভাবে না, তাত্ত্বিকভাবেও অবৈধ। আমরা জুলাই বিপ্লবের পরে নতুন আইন বানাইছি, নতুন সংবিধান বানাইছি, বানাই নাই। ডাক্তার জাহেদ তো জান লড়াই দিল জুলাইকে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য। বিপ্লব না, ছোটখাটো মানুষ পুতু পুতু করে কথা কয়, আর আমরা হইতেছি উগ্র। কিন্তু এদের ডাক্তার জাহেদের হইতেছে চিকনা বুদ্ধি, সামে এমন মাইর দেবে টেরি পাইবেন না, একদম খাইয়া ফেলবে আর কি। জাহেদ খান জুলাইকে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়ানা ছিল। অভ্যুত্থান যেটা, সেটা ক্ষমতা দখল করে, কিন্তু নতুন আইন, নতুন বৈধতা, নতুন সার্বভৌমত্ব তৈরি করে না। পুরনো সংবিধান, পুরনো আদালত, পুরনো রাষ্ট্রীয় কাঠামো চালু রাখে। তাই সহিংসতা যেটা, সেটা আইন ভাঙা হয়, আইনের নির্মাতা না। আমরা যেটা জুলাই করছি সেটা আমরা আইন ভাঙছি আইন নির্মাণ করার জন্য, কিন্তু আমাদের নতুন আইন নির্মাণ করতে দেয়নি এই জাহেদারা, এই আসিফ নজরুলেরা, এই প্রফেসর ইউনূসেরা। সেই কারণে এইটা ল ব্রেকিং ভায়োলেন্স হয়ে গেছে, ল মেকিং ভায়োলেন্স হয়নি। অভ্যুত্থানের সময় যে সহিংসতা হয় সেটা পরে অপরাধ হিসাবে বিচারযোগ্য থাকে। সেই কারণে ডাক্তার জাহেদরা 24-এর বর্ষা বিপ্লবকে বিপ্লব না বলে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়ানা হয়েছিল, যেন জুলাই বিপ্লবীদের পরে জবাই করা যায়। তার মানে এই জাহিদারা তাই চাইছে যা আওয়ামী লীগ চাইছে। আওয়ামী লীগ আর হাসিনা যে পুলিশ হত্যা আর সহিংসতার কথা বলে, জুলাই যোদ্ধাদের ফাঁসি দিতে চায়, তার তাত্ত্বিক ভিত্তি তৈরি করে দিচ্ছে এই জাহেদ, এই সামে সিকনে, এই সিকনা বুদ্ধির লোকটা। আপনাদের জিজ্ঞেস করা উচিত, তাকে ধরা উচিত, এই কাম কেন করছিলেন। মাদিরে যে পুলিশ ধরে, সে বৈধতা দিচ্ছে জাহেদ। দায় মুক্তি বাংলাদেশের ইতিহাসে একবারই হয়েছে, সেটা 1971-এর পরে। কারণ ওইখানে আমরা নতুন শুরু করতে পারছিলাম, ওইখানে লড়াইয়ের বিজয়ী ছিল আমাদের বৈধতা। এইখানে আমরা বিজয়ী হয়েছি, কিন্তু আমরা আমাদের বৈধতা তৈরি করতে পারিনি, নতুন শুরু করতে পারি নাই। সেই কারণে দায় মুক্তি দেওয়া সম্ভব হবে না, যতই বলুক আসিফ নজরুল। তাইলে আসেন, আসিফ নজরুল কেন এই অধ্যাদেশ করতে এত ব্যস্ত? কারণ হইতেছে আসিফ নজরুল নিজে দায় মুক্তি চাইতেছে। সে জানে সে কি আকাম করিছে। কি আকাম করছে জানেন? দেশ যখন একটা বিপ্লবী সন্ধিক্ষণে, যখন আমরা নতুন রাষ্ট্র তৈরি করব, হাসিনা পলাইছে, সেই সময় সে ওয়াকার আর বিএনপির সাথে মিলে পুরা বিপ্লবটাকে লাইনচ্যুত করছে। বিপ্লব ওই রাতেই শেষ। তারপরে ধৈরা ধৈরা বিপ্লবের সাথে সম্পর্কহীন বুড়াগুলাকে উপদেষ্টা বানাইছে, সংবিধান সমুন্নত রাখছে, ওয়াকারকে রাখছে, চুপ্পু করে রাখছে। আমরা সেকেন্ড রিপাবলিক করব বলছিলাম, নতুন রাষ্ট্র করব না, উই বেশি বোঝে, উই একাই বিপ্লবের স্টেক হোল্ডার। আমি ওরা জিজ্ঞাসিলাম যে আপনি যে নাচতে নাচতে ওয়াকারের গাড়ি চড়িয়া ক্যান্টনমেন্টে গেলেন, কোন ক্যাপাসিটিতে গেছিলেন? কয় পলিটিক্যাল পার্টির বাইরে যে সিভিল সোসাইটির অংশ আছে সেই হিসেবে গেছি। আমি কইলাম ভেরি গুড, তাইলে এখন বলেন ওই যে কয়দিন ঘুটু করলেন, সিভিল সোসাইটির কার সাথে কথা বলে ঘুট্টুটা করেছেন? কার সাথে পরামর্শ করছেন? আপনি একা হারকিউলিস হয়ে গেছেন কেন? আপনি কারোর সাথে কথা বলেন না কেন? কার সাথে আলাপ করছেন? কারোর সাথে আলাপ করে নাই। আপনার হাত জগন্নাথ, নিজে যা ভালো বুঝিছে তাই করিছে। একটা সাক্ষাৎকারে দেখলাম আজিম নজরুল কইতেছে তার বাসায় বসে ছাত্ররা উপদেষ্টা বানাইতেছে, সে মাঝে মাঝে পরামর্শ দিতেছে, কইতেছে এখন কেমন লাগে? সচিবেরা কথা শোনে না, পুলিশেরা কথা শোনে না, পাবলিক শোনে না কথা, কোথাও গেলে পাবলিক আটকায় ফেলে, ভুয়া ভুয়া স্লোগান দেয়। খুব মজা না? হ্যাঁ, এখন তো এগুলো শুনিচ্ছেন, এরপরে পাবলিক থাপড়াবে ধরে রাস্তায়, রাস্তার থাপড়াবে। ওই সময়টাতে ঠিক হয়েছে সংবিধান সমুন্নত রাখতে হবে। ওই যখন ঘুটু করে ইচ্ছে সংবিধান সমুন্নত রাখলে 2024-এর লড়াই, বিপ্লব, বিপ্লবী সহিংসতা সব অবৈধ হয়ে যায়। বৈধ হয় হাসিনার খুন করা, ছাত্রলীগের গুন্ডামি, পুলিশের গুলি, সব বৈধ হয়ে যায়। কারণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ তারা নিয়ন্ত্রণ করতেছে। এই কাজ করছে আসিফ নজরুল, এই কাজ করছে জাহেদ, এই কাজ করছে বিএনপি, এই কাজ করছে তারেক রহমান, এই কাজ করছে প্রফেসর ইউনূস। নিজে আইনের লোক হইয়া আসিফ নজরুল ওই 3 দিনে ছাত্রদের সাথে বৈশা উপদেষ্টা পরিষদ বানাইতেছে, আর ওই প্রসেসের মধ্যে দিয়া ওই ছাত্রদেরই মৃত্যু পরোয়ানা লিখতেছে আসিফ নজরুল। এখন অধ্যাদেশ বানায় লেবেন চুজ ধরাই দিতেছে। এই অধ্যাদেশ বালটা করবে। 1975-এ যারা সোহরাওয়ার্দীর বডিগার্ডের ফুটা করেছিল, তাদের জন্য সংবিধানে ইনডেমনিটি দেওয়া হয়েছিল, কাম হয় নাই।
1975-এর ওই বিপ্লবী ঘটনার পরে যেই দল বিএনপি ক্ষমতা আসছে তারাই কর্নেল ফারুক, বজলুল হুদাকে, শাহরিয়ারকে তুলে দিচ্ছে আওয়ামী লীগের হাতে যেন ফাঁসি দিতে পারে আওয়ামী লীগ তাতে জেলে ভরে, রায় হয় নিম্ন আদালতে, আপিল চলতেছিল। খালেদা জিয়ার আমলে খালেদা জিয়ার সরকার এদের সবাইকে ছেড়ে দিতে পারতো, আইনসঙ্গতভাবে ছেড়ে দিতে পারতো আপিল নিষ্পত্তি করে। কিভাবে জানেন? আসেন এটা বুঝে দেখি। আদালত রায় দিছিল ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড। বাংলাদেশের সিভিল আদালতে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের বিধানই নাই। রাষ্ট্র বা আদালত যদি এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করে যেটা কোনো বিধানে নাই, আইনে নাই, যে পদ্ধতিটা আইনে লেখা নাই, তাহলে এটা টেকনিক্যাল ভুল বা কাগজপত্রের গলদ হিসাবে থাকে না। এইটা তখন সংবিধান ভাঙার বিষয় হয়ে যায়। কারণ বাংলাদেশের সংবিধান বলছে মানুষকে শাস্তি দিতে হইলে সেটা আইনের ভেতর থেকে দিতে হবে, আর্টিকেল 31। আর মানুষের জীবন কেড়ে নেওয়া যাবে শুধুমাত্র আইনসম্মত প্রক্রিয়ায়, আর্টিকেল 32। এই সীমা লঙ্ঘন করলে দুইটা কথা পরিষ্কারভাবে বলা যায়, মানে বিচারটা সংবিধানের চোখে বৈধ থাকে না। রাষ্ট্র নিজেই আইনের সীমা পাড়ায় গেছে, আইন যে ক্ষমতা দেয়নি সেই কাজ রাষ্ট্র করছে, এটা করতে পারে না। আইনের বাইরে যায় মৃত্যুদণ্ডের এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া মানে এটা শুধু ভুল না, এটা রাষ্ট্রের অবৈধ কাজ, আদালতের অবৈধ কাজ। খালেদা জিয়ার সরকার কিছুই করে নাই, আপিলের কাজ বন্ধ করে রাখিছিল। হাসিনা আইসা চামে সবাই ফাঁসি দিয়ে দিছে। এই হাসিনা পলানোর পরেও প্ল্যান ছিল এইটাই যে বিএনপি আর ওয়াকার চামে তুলে দিবে জুলাই বিপ্লবীদের আওয়ামী লীগের হাতে। বিএনপির প্ল্যান এখন প্রকাশ্য, তারা আওয়ামী লীগকে ফিরায় আনতে চায়। আমি বেনে বেনে করছি না, আমি প্রমাণ দিতেছি। দেখেন হিন্দু সম্প্রদায়কে দিয়ে কি বলানো হইতেছে। আমি কিন্তু আমার জন্মগতভাবে আমি বিএনপি ছিলাম, বুঝছেন। আমি মাহবুব কমিশন আমলে বিএনপি কমিশনার মেম্বার ছিলাম 3 বার। এখন দেশে আসছি ডক্টর করে, কিন্তু এখন আমি মা বোনকে বলছি নিজের ইজ্জত যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএনপি কে ভোট দিন। বিএনপি বলে কেউ অবহেলা করবেন না, কেন এখন আওয়ামী লীগ নেই। এটাই বলছি, যেটা আমাদের মাতৃ জন্মের কথা। মা বোনরা বলছে যে আওয়ামী লীগকে ভোট দিও, বিএনপি কে দিও না। কিন্তু এখন আমরা আছি এখন বিএনপির হাতে, আমাদের আওয়ামী লীগ নাই। তোমরা সবাই নিজের ইজ্জত যদি বাঁচাতে চাও, নিজের একটা মেয়ে যদি বড় হয় মা বাবার বয় থাকে, কিন্তু এখন বয় নেই। আর এখানে সবাই, এখানে আমাদের মা বাবা এরা সবাই, এদেরকে চিনেন। যদি দূরের মানুষ হতো তাহলে বয় ছিল, এরা দূরের মানুষ নেই, এখানে আমাদের দেশের মানুষ। কোনো যদি ক্ষতি হয়, কিছু হয়, আপনাদের ওদেরকে ডাকতে পারবেন। আমরা এখানের মানুষ সবাই, এখানে সবাই একজোট হয়ে 12 তারিখ ভোট দিবেন। সবাই ভোটের জন্য যাবেন, কিন্তু অনেকজন বলে বিএনপি কে ভোট দেবো না, যাবো না। না, এটা মনে করবেন না। বিএনপি কে দিলে মনে করবেন কোনোদিন আবার আওয়ামী লীগের হাতে যেতে পারবেন আপনারা। বিএনপি কে চান, কিন্তু অন্য দল দেখবেন, কিন্তু নিজের হাতে নিজে কপালে হাত মারবেন। এখানে বিএনপি ছাড়া আর কোনো উপায় আমাদের নাই। এখানে হিন্দু বা মুসলিম হোক, সবাই বিএনপি কে চান। আমি বলছি আমাদের এই এলাকার সবাই, আপনারা বিপদের সময় না পেলে এদেরকে পাবেন। এরা এখানে কাছের লোক, এরা দূরের নাই। কেউ হারিয়ে যেতে পারবেন এখান থেকে, আমাদের হাত থেকে, কেন এগুলো আমাদের দেশের লোক। তাই আমি বলছি মা বোনকে, এখানে মহিলা হইয়ে বা পুরুষ হইয়ে ওই বিএনপি কে দেবো না, ওই এই কথা আর বলিয়েন না। কেন আমরা এখন একটাই দল, বাংলাদেশে একটাই দল আছে, ওইটাই কোনো দল না, এটা নিজেরাই দল করছে। যে এটাকে কেউ সমর্থন দেবে না ওই দলকে। আমরাই এখন হচ্ছি যে কি সবাই বলো বিএনপি কে চাই, ভোট চাই, ধানের শীষে ভোট দেবে, এটাই আমরা চাই। আমাদের ধানের শীষে তো ধানের শীষ সবাই, আমি বলছি ধানের শীষে টিকে দিলে আপনারা মনে মনে বলছেন যে ধানের শীষ কেন দেব, আগে তো আমরা আওয়ামী লীগ ছিলাম না, এখন আমরা আওয়ামী লীগ। ধানের শীষে আওয়ামী লীগ মনে করবেন কেন? আওয়ামী লীগ আসার জন্য আমরা এটা একটা পথ। আমরা বিএনপি কে যদি চাই, বিএনপি দেখা 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে, জানেন এটা। কিন্তু ওদের হাতে যদি চলে যায়, পাকিস্তানে চলে যেতে হবে সবাইকে, মনে করবেন। শুনলেন তো, কইতেছে আগে আমরা আওয়ামী লীগ ছিলাম, এখনো আমরা আওয়ামী লীগই আছি। ধানের শীষকেই আওয়ামী লীগ মনে করবেন কেন? কারণ আওয়ামী লীগ আসার জন্য এই একটাই পথ। আমরা বিএনপি কে যদি চাই, বিএনপি দেখেন 10 বছর পরে হইলেও আমাদের নেত্রীকে আবার আনবে। শুনেছেন, নিজের কানেই তো শুনলেন। আর একটা প্রমাণ দিতেছি, আসেন সে প্রমাণটা দেখি। এই যে সংসদ নির্বাচন হইতেছে, এখানে এমপি কে ভোট দেওয়া ছাড়া একটা গণভোট হবে। সে গণভোট হবে
বিএনপি কিন্তু ঘরের মধ্যে এইগুলা স্বীকার করে এসেছে গণভোটে যে সমস্ত জিনিস থাকবে। এই গণভোটে হ্যাঁ বা না ভোট দিতে হবে। হ্যাঁ ভোট দিলে কি কি পাবেন? আপনি 12টা জিনিস পাবেন। 12টা কিভাবে আগামী রাষ্ট্র চলবে সেটা ঠিক করতে পারবেন। কি কি সেটা একটা একটা করে বুঝে দেখি, শুনেন মন দিয়া। আপনি কি এমন একটা বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন মানে যেটাকে পিএসসি বলা হয়, এটা গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে? সুন্দর কথা না? 2 নাম্বার, সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না। সুন্দর না কথাটা? 3 নাম্বার, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। সুন্দর না? আমরা সবাই মিলে ভোট দিয়ে ঠিক করব। 4 নাম্বার, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন বিরোধী দল থেকে। সুন্দর না? যত মেয়াদী হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংসদের নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটা উচ্চ কক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সুন্দর কথা না? আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে। কি রকম একটা মৌলিক অধিকার হইতেছে ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, এটাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা দিবে। তার হাসিনা এটা বন্ধ করে দিছিল। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবে না। ফাঁসি দিলেও তো ক্ষমা করে দেয়, জেল দিলেও ক্ষমা করে দেয়। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃত হবে। সব সুন্দর কথা না? 12টা কথা। হ্যাঁ ভোট দিলে সবগুলো পাবেন, এই যতগুলো আছে সবগুলো। না ভোট দিলে কিছুই পাবেন। কিন্তু বিএনপি কি বলতেছে দেখেন, বিএনপি কি বলতেছে, জনগণকে কি বলতেছে শোনেন, নিজের কানে শোনেন। এখানে আরেকটা ব্যালট হবে হা এবং না। আপনারা এটা গণভোট হয়েছেন না? এটা গণভোট। গণভোট হবে হা এবং না। যদি আপনারা যারা আওয়ামী লীগ করেন, যারা অন্যান্য দল করেন, তাদের জ্ঞাতার্থে সুবিধার্থে আমি জানাচ্ছি, যদি হা জয়যুক্ত হয় কোনো ক্রমে, সারা দেশে যদি হা জয়যুক্ত করা মানে ভোটে জয়যুক্ত হয়, তাহলে এদেশের স্বাধীনতার পরে 72-এ যে একটা সংবিধান ছিল, শেখ মুজিবুর সাহেব করেছিল, ডক্টর কামালের হাতে লেখা, এই সংবিধান টোটাল ডাউমিট করে দেবো, মানে মুছে ফেলবো। স্বাধীনতার যে আছে 71 সালে যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটা 71 সালের কোন ঘটনায় বাংলাদেশে আর থাকবে না। আপনার ইয়ের মধ্যে যে সংস্কার করতে চাইতেছে, যে সংস্কারের জন্য হানা বুট হইতেছে, এর মধ্যে লেখা আছে 71 সালকে বাদ দিয়ে 24-এ যে ইটা হয়েছে, গণঅভ্যুত্থানটা হয়েছে, 71 জায়গাটা নিবে 24 সাল। কেন নিবে? এটা একটা কারণ আছে, জামাত ইসলামের একটা কারণ আছে। জামাত ইসলাম 71 সালে দেশের স্বাধীনতা চায় না, এই দেশে বাংলাদেশের স্বাধীন হোক, বাংলাদেশ স্বাধীন হোক, জামাত ইসলাম কিন্তু এটা চাই নাই। যারা আওয়ামী লীগ করেন তারা একটু খেয়াল করে শোনেন। যদি হা জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ কিন্তু এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার স্থগিত হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি হা জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ একবারে আর কোনো মিটিং টিটিং হবে না, মিটিং টিটিং সংসদে কোথাও উঠবে না। ওই হার মধ্যে এই লেখা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ। এই যে 24 সালে গণহত্যার জন্য আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের ভোটেই। যদি হাতের ভোট দেন, হাতে ভোট দিলে আপনার 16 ডিসেম্বর থাকবে না, 26শে মার্চ থাকবে না, আপনার 71 সালে যে যুদ্ধ করতে মা বোনেরা ইজ্জত দিচ্ছে, 30 লক্ষ মা বোনের ইজ্জত দিচ্ছে, এটা থাকবে না। অর্থাৎ আপনারা যারা আওয়ামী লীগ করেন দয়া করে আপনারা না ভোটের জন্য হলো আওয়ামী লীগের তো আমরা আসলে বিএনপির হইতেছে উদারপন্থী রাজনৈতিক দল। আমরা বিএনপি চাচ্ছি সকল দল মিলে একটা দেশে নির্বাচন হোক, সকল এবার না হোক, সামনে যেন সকল দল একটা নির্বাচন অংশগ্রহণ, 5 বছর পরে যে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আপনারা আপনাদের যারা আওয়ামী লীগ করেন আপনাদের দল রক্ষা করার জন্য আপনাদের কেন্দ্রে যাইতে হবে, ঠিক আছে? আপনাদের কেন্দ্রে যাইতে হবে, আপনাদের দল রক্ষা করার জন্য, না ভোট দেওয়ার জন্য, হইলে সার্বভৌমত্ব দেশ রক্ষা করার জন্য 71কে ফিরিয়ে, মানে 71 যেভাবে আছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস আছে, এই ইতিহাসটা রক্ষার জন্য হইলেও যারা না ভোট দিবেন, যারা আওয়ামী লীগ করেন, আপনাদের কেন্দ্রে অবশ্যই যেতে হবে। কেন্দ্রে যদি আপনারা আপনাদের দলকে রক্ষা করতে যান, যেহেতু এবার আপনাদের নাই কোন নমিনেশনের, আওয়ামী লীগের কোন প্রার্থী নাই, দয়া করে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অনুরোধ, যারা আওয়ামী লীগ করেন, বিএনপির তো আপনারা ভোট আমাদের দিবেনই,
ঠিক আছে, যারা বিএনপি করেন ওরা তো আমাদের ভোট দিবেন। না ভোট দেওয়ার জন্য যারা কেন্দ্রে যাবেন, আপনাদেরকে যেতেই হবে, আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য, আওয়ামী লীগ রক্ষার জন্য হইলেও আপনাদের কেন্দ্রে যেতে হবে। শুনেছেন? তার মানে বিএনপির ঘুরে ফিরে আওয়ামী লীগকে ফিরে আনতেই চায়। তারা অনেক আগে থেকে বলতেছে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসুক। শুনেন। তবে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি চায় দলটি নির্বাচনে আসুক, নির্বাচনটি হোক অংশগ্রহণমূলক। আমরা আশা করব যে এই নির্বাচনটি পার্টিসিপেটরি হবে, সকলের জন্যই দ্বার উন্মুক্ত, জনগণ যাদেরকে সুযোগ দিবে তারাই দায়িত্ব পাবে। আমরা কামনা করি প্রত্যেক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক, কাউকে বাদ দেওয়ার হলে জনগণই বাদ দিয়ে দেবে। যখন জনগণের বিরূপ প্রতিক্রিয়া হয়েছে তখন বলে এইবার না আসুক, বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ ফিরবে, পরের বার ফিরবে। বুঝিস? ঐক্যমত কমিশনে আইসা বলে আমরা সংস্কার চাই, আর কর্মীদের বলে না ভোটের ক্যাম্পেইন করতে। কি রকম জাউরার জাউরা, কি রকম খাইস্টার খাইস্টা, কি রকম ভন্ডের ভন্ড। এটাই আসল প্ল্যান। এই প্ল্যান হইতেছে গ্র্যান্ড প্ল্যান, আওয়ামী লীগকে ফেরানোর প্ল্যান। এইবার ভোটে যদি বিএনপি জিতে তাহলে আওয়ামী লীগ ফিরবে, লিগে রাখতে পারেন। এটা তো আমার কথা না, আপনারা তো বিএনপির লোকদের মুখেই শুনলেন, তাই না? আপনি আসলে ধানের শীষে ভোট দিতেছেন না, আপনি ভোট দিতেছেন নৌকায়, আপনি ভোট দিতেছেন হাসিনা রে, আপনি ভোট দিতেছেন ফ্যাসিস্ট রে, আপনি ভোট দিতেছেন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ রে, বিএনপি রে না। যারা আওয়ামী লীগ রে ফিরে আনতে চান তারা ধানের শীষে ভোট দিতে পারেন। আমরা বলবো নৌকার ধানের শীষ দুই সাপেরই একই বিষ। এই দুইটারেই বাংলাদেশ থেকে হটাইতে হবে, এই দুইটারে ক্ষমতার আশেপাশে আসতে দেওয়া যাবে না। এটাই আমাদের আগামীর বাংলাদেশ গড়ার শপথ হোক। ইনকিলাব জিন্দাবাদ।